हमसा मिले जो कोई रहे गुजर दुनिया से कौन डरे चार कदम क्या सारी उम्र चल दूंगी साथ तेरे बिन कुछ कहे बिन कुछ सुने रस्मों को रखे परे चार कदम बस चार कदम चल दो ना साथ मेरे। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম পিকে সিনেমা থেকে, আমার এত পছন্দ এই গানটা, কি বলবো। সুশান্তকে এত সুন্দর লাগছিল এই সিনেমাটা, যখনই গানটা শুনি ভীষণ ভালো লাগে গানটা, আর এত মিনিংফুল গান। তো হ্যাঁ, অবশ্যই যখন কেউ কারোর সাথে চলে তো যখন মনের মিল হয়ে যায় তখন চার কদম কি সারা জীবনটাই তারা চলে, যেমন কি না হাজব্যান্ড ওয়াইফ, তাই তো। তো হাজব্যান্ডকে আবার আরেকটা ভাষাও কি বলা হয় বলুন তো, ভাতার। যে ভাত দেয় সেই ভাতার। তো সেরকম আজ এক ভাতারের সম্পর্কে কথা বলবো। একজনের জীবনে এক নতুন ভাতারের আগমন হতে চলেছে। আর তাছাড়াও এই যে পিকে সিনেমার গানটা কেন গাইলাম, এই সিনেমাটার সম্পর্কে কিছু কথা বলবো আজকে ভিডিওর মধ্যে। ভীষণ ভীষণ ভীষণভাবে একটা জিনিস দেখবেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পিকে সিনেমাটা আমরা মোটামুটি সবাই দেখেছি, তাই না? দেখবেন মনে পড়ে যাবে, আরে হ্যাঁ তো ঠিক বলেছ, একদম এইরকম সেম 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 সিচুয়েশান এখন হচ্ছে। তো যাই হোক, চলুন এখন বলে দিই যে ভিডিওটা কি। তো দুটো ব্লগ দেখলাম টিনের, অপরাধ পুরো অপরাধ ব্লগ, কিচ্ছু নেই। প্রথম যে ব্লগটা দেখলাম সেখানে ঠাম্মির নখ কেটে দিচ্ছে, সেটা নিয়ে বিশাল বড় একটা ব্যাপার। হ্যাঁ, যে ঠাম্মিকে নখ কেটে দেওয়া, তাকে পরিচর্যা করে সুন্দর রাখা, এটা তো সব নাতিদের কর্তব্য। সেটাকে এমনভাবে দেখাচ্ছে যেন বিশাল কিছু করে নিয়েছে। হ্যাঁ, তারপর আবার বললো আর করবো না কেন, আমার ঠাম্মি তো দিল্লি কা লাড্ডু। এই ব্যাপারটাই অবাক হয়ে গেলাম। উনি আবার দিল্লি কা লাড্ডু, দিল্লিতে কাজ করতেন বলে তাই জন্য দিল্লি কা লাড্ডু হয়ে গেল। তো দেখেছেন এই যে কত বড় ঢপ দেয়, একটা ঢপ আপনারা আবারও দেখে নিন। এখানে বারবার কি বলে যে পিসির বাড়ি কোথায়, উত্তরপ্রদেশে। আমার মনে হয় ওই নয়ডা ফয়ডা, কোনো গ্রেটার দিল্লির আশপাশে যেগুলো, দিল্লি এনসিআর যেগুলো, এরকম কোনো জায়গায় হয়তো ওর পিসির বাড়ি হবে। পিসির অরিজিনালি বিয়ে যখন হয়েছিল মনে হয় উত্তরপ্রদেশেই সেটা ছিল। সেখান থেকে আস্তে আস্তে মনে হয় ওরা আপগ্রেড করে এদিকে এসছে। এদিকে সবসময় বলে কি বলুন তো, যে পিসি উত্তরপ্রদেশে বিয়ে হয়েছে, তো পিসি তাহলে উত্তরপ্রদেশেই থাকে। যখন ঠাম্মির কথা বলে যে ঠাম্মি নাকি পিসির বাড়িতে থাকে, তাহলে আবার উনি দিল্লি কা লাড্ডু কী করে হবেন? উনি দিল্লিতেই থাকেন, দিল্লিতে কাজ করেন, তাই জন্যই ওনাকে দিল্লি কা লাড্ডু বলা হয়। উত্তরপ্রদেশ কা লাড্ডু তো আর বলতে পারবেন না, দিল্লিতে থাকেন বলে তাই জন্যই দিল্লি কা লাড্ডু। তো দেখেছেন কত মিথ্যাচারিতা এরা করে। কিছুদিন আগে বলেছিল যে ঠাম্মি তো পিসির বাড়িতে থাকে, তোমরা জিজ্ঞাসা করছিলে উনি কী করে, উনি পিসির বাড়িতে থাকে। এদিকে আমরা কিন্তু পরিষ্কার শুনেছি যে এই দিল্লিতে একজনের বাড়িতে উনি রান্নার কাজ করে। আজকে যখন এই যে হঠাৎ করে ওনার আঙুলের নখের পরিচর্যা হচ্ছিল, ওনার মুখে মানে উনি যেরকমভাবে টোন করে কথাটা বললেন না, একদম একেবারে বোঝা যাচ্ছে যে সারা জীবন লোকের বাড়িতে রান্না করে কুটনো কুটে, দরকার পড়লে বাসন মেজে কাটিয়ে দিলাম, তখন আঙুলের যত্ন নেওয়ার জন্য আমার কেউ ছিল না। এখন বুড়ো বয়সে এসছি, এসে এরা আমার এখন আঙুলের যত্ন নেবে। হ্যাঁ, ওই যে সেই গান গেয়েছিল না, এদের গাড়ি ঠেলতে গিয়ে হলাম গরু মোষ, ও বাবু হলাম গরু মোষ, ও দাদা হলাম গরু মোষ। ঠাম্মি নিজেই বলেছিল যে এদের গাড়ি ঠেলতে গিয়ে আমার আজকে এই অবস্থা হয়েছে। তো ঠিক আছে, উনি যতদূর ঠেলে দিয়েছে, এরপর তো আরেকজন চলে এসছে, সে বাকি জীবনটা ঠেলবে। তো সেই জন্য ওনার ওই আদিক্ষেতাটা যে একদমই পছন্দ হচ্ছিল না। আর যদি পছন্দও হয়, তার মধ্যে ওই যে চোপারই তো ঠাম্মি, আর কি করবে, উনি বা নিজের চোপাটা রাখবে কোথায়? ভালোই কাজ করে দিচ্ছে, কিন্তু নাতনি ভালো কাজই করে দিচ্ছে, তার সত্ত্বেও তাকে ঠোকা যে সারা জীবন হলো না, এখন হচ্ছে। এই রকমই চরিত্র, এই রকম জিনিসগুলোই পেয়েছে এই
নাতনিও, যেখানে ও ভালো কথাতেও কিন্তু ওরকম ঠোকাঠুকি করেই বলতো। তো যাই হোক, ভিডিওর মধ্যে তারপর হচ্ছে গিয়ে রান্না দেখলাম। প্রথম দিকে যে রান্নাগুলো দেখাচ্ছিল, পুঁই শাকের তরকারি, যে আগের দিনের মানে লেটেস্ট ব্লগের আগের দিনের ব্লগটার কথা বলছি, পুঁই শাকের তরকারিটা দেখে ভালো লাগছিল। তারপর হচ্ছে চুনো মাছের তরকারি দেখালো, সেটাও দেখে ভালো লাগলো। তারপরেই যখন মাছের ঝোলটা দেখালো, বাপরে বাপ, ওটা ওই যে আবার সেই বললাম চাটনি ডাল না মাছের ঝোল বোঝা যায় না, তিনটেরই কালার এক হয়ে যায়, আবার সেই রকম এক কালার। তো যাই হোক, ব্লগের মধ্যে দেখালো আরও যে কটা বাঁশ ছিল সেও পুরো একেবারে সাফ হয়ে গেছে, বাঁশ বাগান পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি তো ভাবছি শিয়ালগুলো কোথায় গেল? আছে, সব আছে, বাঁশ বাগান, বাঁশ ঘাস, এগুলো তো ঝরঝর করে বেড়ে যায় না, তো ওরাও আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে। তো আবারও যখন বাঁশ বড় হবে তখন আবারও মানে দেখবেন বাঁশ কাটা হয় কিন্তু সমূলে উপড়ে দেওয়া হয় না, মানে একটা লেন্থ অবধি রেখে তারপর কাটা হয়। যেরকম ঘাসেরই তো এক রকমের জাত এই বাঁশ, তাই না? তো সেখান থেকে কেটে তারপর কিন্তু আবার বাঁশগুলো নিয়ে ওই অংশটুকু গোড়াগুলো রেখে দেওয়া হয়, ওখান থেকেই আবারও ঝাড় শুরু হয়। এই জন্যই তো বলে বাঁশের ঝাড়ের বাঁশ। তো যাই হোক, সেই ঝাড়ের বাঁশ, বাঁশের ঝাড় যাই হোক না কেন, সেখানে শিয়ালগুলো সব কোথায় জানি না আবার ঠিক আসবে। তো সেখান থেকে এই ভিডিওর মধ্যে কিছুই না, আর এই যে সোনাই কাকার যে নতুন চ্যানেল, সেটাকে আবারও একবার একটু প্রমোট করে দিল। তো এই যে প্রমোট করবেই, একটা জিনিস আবারও দেখলাম যে ওদের পাশের বাড়ির বাচ্চাটা খালি গায়ে রয়েছে, তাকে ক্যামেরার মধ্যে সমানে শো করছে। নিজের ছেলের কথা যখন চিন্তা করে, তাহলে অন্যের বাচ্চাটার কথা কেন চিন্তা করবে না? আর সবচেয়ে মজার ব্যাপার, এই যে সোনাই কাকার চ্যানেল, সে তো চ্যানেলটাই খুলেছে বাচ্চা বেচবে বলে, পুরো ওর শুধু বাচ্চাদের নিয়ে কন্টেন্ট করছে। ওর চ্যানেলটা তো চ্যানেল ফর কিডস হয়ে যাওয়া উচিত। আপনারা যান, গিয়ে ওখানে রিপোর্ট করুন, রীতিমতো বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে গেম খেলিয়ে সেগুলোকে দিয়ে ইনকাম করছে। যারা কিনা নিজেদের বাড়ির বাচ্চার জন্য চাইল্ড কমিশন পর্যন্ত যায়, সেখানে গিয়ে মেল করে, সে কি করে এরকম একটা বাচ্চা বেচা হচ্ছে, সেখানে এইরকম একটা চ্যানেলকে প্রমোট করছে? কি করে করতে পারে? এই দ্বিচারিতা কেন? আমার বক্তব্য এখানেই, যে নিজে বলছে বাচ্চা নিজের দেখানো যাবে না, আর এদিকে অন্যের হাজার বা ওই গ্রামের অনেক বাচ্চাদের সেখানে যেই চ্যানেল বেচছে সেটা প্রমোট করছে। তো এটার মধ্যে যান, গিয়ে অবশ্যই আপনারা গিয়ে রিপোর্ট করুন। তো যাই হোক, দেখলাম যে মাস্ততো দাদা এসছে, আর তার সাথে সাথে মিষ্টি ফিষ্টি দেখালো। অনেক দিন পর বাপি এসছে। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে আর এমন কিছু বলার মতো বিশেষ কিছুই নেই। আচ্ছা, ও হ্যাঁ, তো যাই হোক, এর সেই ব্লগ একেবারে অসম্পূর্ণ থাকবে যদি না তার মধ্যে একটা না একটা কোনো মিথ্যে কথা থাকে। মানে টিনের মুখ থেকে একটা মিথ্যে কথা বেরোবে না, এরকম কোনো ব্লগই হবে না, ব্লগ তো অসম্পূর্ণ থেকে যাবে। তো এই ব্লগের মধ্যেও একটা মিথ্যে কথা ছিল। যখন ছাদে উঠলো, বললো স্নান করতে, তখন দেখলো ওর মা স্নান করছে। মাকে বললো, তুমি স্নান করছো? বললো হ্যাঁ। তো বললো ঠিক আছে, তারপরে এবার আমি স্নান করে তাহলে ঠাকুর দিয়ে নেবো। তো তারপরেই একটা সিনেও দেখাচ্ছিল বিড়ালের ছানাগুলোকে। তো সেই বিড়ালের ছানা যখন নাড়াখাটা করছিল, তখনই দেখলাম যে পাশ থেকে শঙ্খ বাজার আওয়াজ পেলাম। তার মানে বুঝলাম যে ও বললো তো নিজে ঠাকুর দেবে, কিন্তু ও নিজে দিল না, ওর মাই মনে হয় তারপর দিল, তো ঠাকুর দিল। তো এই হচ্ছে ব্যাপার, মিথ্যে কথা ছাড়া ওর ব্লগ কখনো সম্পূর্ণ হবে না। এমন কোনো দিন হবে না যে ও মুখ খুলে মিথ্যে কথা বলবে না। তো এই ব্লগটার মধ্যেও যথারীতি কিন্তু মিথ্যে কথা বলে দিয়েছে। তো যাই হোক, তার পরের ব্লগ, সেই ব্লগটার মধ্যে দেখালো যে এবার কি রান্না বান্না হবে। তার মধ্যে চিকেন কষা, যবের থেকে বৌদি গেছে তবের থেকে চিকেন কষা খাওয়ার পরিমাণ একটু বেশি বেড়ে গেছে। আর তার সাথে সাথে দেখলাম একটা মাছ। তো মাছটা বললো রুই মাছ, কিন্তু রুই মাছে না ঠোঁটের অংশটা যে পুরো দেখলাম পুরো আমাদের ফোকলার যেরকম ঠোঁটটা আছে না, বেগুনের পোদের মতো, একদম ঠিক রুই মাছটার ঠোঁটটা একদম ওই রকম। কিরে বনুসোডা, এই বনুসোডা কাকার ছেলে, ছি। লাইফা তুই তোর বউকে ভাই ওখানেই রাখ, অনেক দিন হয়ে গেছে ওখানেই রয়েছে, ওখানেই থাক ভাই, ওখানেই রাখ। একদম এর কাছ থেকে সমস্ত যে কটা আছে না সব মহিলাদের হাঁটিয়ে দাও। কেউ সুরক্ষিত নয় এই মহিলা, যে নিজের বোনের দিকে হাত বাড়াতে পারে
সে সবার দিকে হাত বাড়াতে পারে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। ছি 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 ছি। আমি তো শুধু ভাবি এদের বাড়িতে আরেকটা আন্ডারেজ বাচ্চা মেয়ে ঘোরাঘুরি করে, সবাইকে সেফ থাকা উচিত এর থেকে। যে বোনের দিকে হাত বাড়িয়েছে সে কাউকে ছাড়বে না। তো খুব 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 মানে আমি জবের থেকে শুনেছি, খুব টেনশনে রয়েছি। ভাগ্য ভালো পুকু আসে না। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, তো রান্নার বহর দেখেছেন, মাছ, তারপর রোজ রোজ চিকেন আনা হচ্ছে। তারপর আবারও দেখলাম যে ঠাম্মি বসেছে কি বলে ওটাকে, তরমুজের খোলাটা, ওই তরমুজের গোলা উনি একদম ছাড়বেন না। আসলে তরমুজ জিনিসটাই তো রস না, পুরোটাই তো রস, পুরো তো রসের কারবার। তরমুজ হচ্ছে রসের কারবার, তো আর বাইরে ভেতরে সব দিকেই রস। আর এরা তো রস কেন ছাড়বে, রস তো ভালোই, গরমে তো রস ভালো। তো এরকম রসালো শাঁস কেউ ছাড়ে? তো রেখে দিয়েছে, আবার ওটা দিয়ে তরকারি হবে। তো সেখানে কাটছিল ছুরি দিয়ে, তখন টিন আবার বললো ছেড়ে দাও আমি কাটবো। তো দেখলাম আজকে যে টিন নিজে বসেছে মাছ কাটতে। তো মাছ কাটা কিন্তু দেখালো না, ওই শুধু পোজ দেওয়া অবধি দিয়ে যে আমি এই যে মাছ নিয়ে বসেছি, কি একটা করলো, করে একটুখানি পোজ দিয়ে ও ছেড়ে দিল। তারপর ও কেটেছে কিনা আমি কিন্তু জানি না, কাটলেও কাটতে পারে। তো তারপর আবার সেই রান্না বান্না দেখলাম, বেশ ভালোই রান্না বান্না হলো। তো তার মধ্যেই কি আসলো না, আমাদের সোনাই কাকা। তো সোনাই কাকাকে এখন তো কিছু করার নেই, রোজ ভিডিও ছাড়বে, রোজ সেই ভিডিওগুলোকে টিনকে নিজের কমিউনিটিতে দিতে হবে, দিতেই হবে। কি যেন বলে, এত কাছের লোক, এত বাইরের লোকদের, এত এই দালাল ফালাল চাকর বাকরদের পুষে রেখেছে, তাদের ভিডিওগুলো যখন পরপর কমিউনিটিতে দিতে পেরেছে, তাহলে এখন সোনাই কাকারটা তো দাওয়া বানতাই হ্যায়, যেখানে কিনা ওরা ওয়াইফাই পার্টনার, দুজনে একই ওয়াইফাই এখনও কিন্তু ব্যবহার করে। আজ অবধি কিন্তু এখনও ওয়াইফাই লাগানো হলো না। একদিন ফোন করবে, পরের দিন এসে ওয়াইফাই লাগিয়ে দিয়ে যাবে, সেখানে আর কোনো দ্বিতীয় কথাই আসতে পারে না, কোনো কথা আসতে পারে না। এই সমস্ত কিছু, সমস্ত যা যা বলছে সব আইওয়াস। তো যাই হোক, এই যে নতুন একটা ভাতার, একজনের জীবনে একটা নতুন ভাতার আসবে বলেছিলাম না, তো সেই ভাতারটা আর কারণ না, আমাদের টিনের লাইফে আসছে নতুন ভাতার, সেটা হচ্ছে ইনভাতার। ইনভার্টার কথাটা উচ্চারণ করতে পারেনি, ইনভাতার। তো সেই ইনভাতারের জন্য এখন দেখছি চাঁদা তোলা হচ্ছে। চাঁদা তোলা হচ্ছে দালালের চ্যানেলে, ওখানে সবাই দেখছি চাঁদা তুল। তো দালালের চ্যানেলে অলরেডি কিন্তু ঝুলি পাতা হয়ে গেছে, ভিক্ষার ঝুলি। দেখো দেখো ভিক্ষা এইবার পড়বে, ভিক্ষার টাকায় এসি আসবে, দালাল ঝুলি পেতেছে, মাও সঙ্গ দিয়েছে। তো এখানে দালালের চ্যানেলে অলরেডি ভিক্ষার ঝুলি নিয়ে সব বসে পড়েছে। কি না, ছেলে আসবে, সেই জন্য ভিক্ষার ঝুলিতে টাকা দাও, আমার জিনিস কিনতে হবে, ইনভার্টার, আমার ইনভার্টার চাই, আমার এসি চাই, এই সমস্ত কিছু চাই। তো যাই হোক, এটা নিয়ে বলছি, সবিস্তরে বলছি, কারণ যখনই কোনো কিছু দেখবেন হয়, কোনো কিছু যখন হয়, তখন তার আগে পিছে অনেক ঘটনা থাকে। তো আজকের ভিডিওর মধ্যে দেখলাম অশুভ শক্তি, সে কিনা পাঠার মেটে খুঁজছে, কি করবে না গাছ পাঠা করবে। এমনি পাঠা, রিয়েল পাঠা, তার সাথে গাছ পাঠার কম্বিনেশন খেয়েছি আমি। চিকেন মানে মাটন কিমা দিয়ে রান্না করেছিলাম গাছ পাঠা, খুব ভালোই হয়েছিল। তো ওরা দেখলাম মাটন কিমার বদলে ওরা খুঁজছে লিভার দিয়ে রান্না করবে, মানে মেটে দিয়ে রান্না করবে। তো মেটে কোথাও পাওয়া যাচ্ছে না, সেখানে দেখলাম আমাদের সোনাই কাকা আর ফোন লাগিয়ে দিচ্ছে, মেটে ফেটে এরকম কথা বলতে বলতে টিন তারপর থামিয়ে দিয়ে বললো যে বিকেলবেলা কিন্তু আজকে বেরোবো, বিকেলবেলা কিন্তু আজকে যাওয়ার আছে, যাবো কিন্তু। তো যাই হোক, এখন প্রমোট করে দিচ্ছে, তাও উইদাউট পয়সা। তো যেখানে কিনা বলে দিয়েছে যে আমি তো প্রমোট করি না, সেখানে প্রমোট করছে, তার কথা তো শুনতেই হবে, তাই না? তো যাই হোক, সেটা বিকেলেরটা পরে বলছি, কিন্তু আগে বলি যে এই গাছ পাটার কি গতি হলো। গাছ পাটার জন্য চলে আসলো চিংড়ি মাছ দিয়ে, মানে ইঁচড় চিংড়ি হবে। তো সেই ইঁচড় চিংড়ি হয়েও ছিল। তো তারপর হচ্ছে গিয়ে সন্ধেবেলায় যাচ্ছে কোথায়, শপিং। তো এই আজকে এটা টাইটেল থাম্বনেলের মধ্যেই ছিল যে আজকে আমি বিবাহবার্ষিক কিভাবে কাটালাম, আজকে আমার বিবাহবার্ষিকটা কিভাবে কাটালাম। সেখানে অবশ্যই একটা মানে জায়গা ছিল, মানে একটা বিপণী, বস্ত্র বিপণী ছিল। বস্ত্র শুধু না, সেখানে অনেক কিছুই পাওয়া যায়। বাজার কলকাতা, তো সেই বাজার কলকাতার ওদের ওখানকার যে ব্রাঞ্চ, সেখানকার একটা ছবি ছিল। আর এরকমভাবে একটা বাচ্চা ছেলে, মানে এই ধরুন কৃষাণুর মতো বয়সী একটা বাচ্চা ছেলের জামা এরকমভাবে দেওয়া ছিল। তখনই আমি বুঝে গেছি যে এটা কি ব্যাপার হতে চলেছে। তো প্রথমে আমি একবার ভেবেছিলাম যে এইটা মনে হয়
সেই সময়কার ভিডিও হবে, যেটা শোনা গেছিলো না যে পয়লা বৈশাখে শপিং করতে গেছিলো মলে। তো আমি ভাবছিলাম যে এটা কি সেরকম হবে তখন, কারণ থাম্বনেলে অতটাও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না এটা কি ওই সময়কার সেই বাসি থাকেলা ব্লগটা কি এখন আমাদের দেখাচ্ছে ওই অংশটা। তো ভালো করে তারপর গিয়ে দেখলাম যে না, এটা সেই সময়কার ব্লগ নয়, এটা লেটেস্ট ব্লগ। কারণ সেই সময়কার যদি ব্লগ এটা হতো তাহলে কিন্তু দেখতেন ওই বাজার কলকাতায় কিন্তু ওখানে চৈত্র সেল লেখা ছিল, বড় বড় করে লেখা ছিল চৈত্র সেল, অনেক কিছু বেশ ভালো সাজিয়েছিল যেহেতু নববর্ষ আসবে। তো সেই সময়কার যদি হতো তাহলে এই দৃশ্যগুলো আমরা দেখতে পেতাম। তো এটা সেই দৃশ্য ছিল না, কারণ যখন ঢুকছিল তখন লেখাই ছিল বাজার কলকাতার বাইরেই লেখা ছিল সামার সেল। তো সামার সেলটা এই সবেই শুরু হয়েছে। তো সেক্ষেত্রে বুঝে গেলাম যে না, এটা এখনকারই ফুটেজ। তো সেখানে গিয়ে সবার জন্য শপিং করা হলো, যাদের মানে এখন পেমেন্ট পেয়েছে, পয়সা পেয়েছে হাতে, তো সবার জন্য জামা কাপড় কিনছে, কেনাকাটা করলো। তাতে বুঝলাম যে ওই যে বলে না মানি কান্ট বাই ইউ ক্লাস, তো ওই রকমই ব্যাপার যে পয়সা থাকতে পারে কিন্তু রুচি সেটা যাবে কোথায়, রুচি যাবে কোথায়। তো সেখান থেকে দেখলাম যা জামা কাপড় কিনলো একটাও পছন্দ হয়নি আমার। যে অল্প বয়সী ছেলেগুলোর জন্য কালো সাদার কম্বিনেশনে কি জঘন্য টি শার্টগুলো নিয়ে এসছে। আর সোনাইয়ের তো বলার কিছু নেই, ও তো নিজেই পছন্দ করে নিয়ে এসছে। তো ও যেহেতু ওর বেশি চেহারা ভালো, ওকে ওভার সাইজ লেখাই ছিল, ওভার সাইজ, যে যাদের চেহারা বেশি ভালো তাদের কালো পরা উচিত, তাই জন্য কালো ও পছন্দ করে নিজের জন্য নিজে একটা নিয়েছে। বাট এই টিনের পছন্দের যে আর একটা যে ভাইয়ের জন্য টি শার্টটা নিয়েছে অতীব জঘন্য। কিন্তু দেখলাম এদিকে আমাদের অশুভ শক্তির জন্য একদম টুকটুকে একটা আমাদের দুধে আলতা কালারের টি শার্ট পছন্দ করে নিয়েছে। কে? আমাদের অমাবস্যা দেবী। হ্যাঁ, উনি একটু ওরকমভাবেই হয়তো হাজব্যান্ডকে দেখতে চায়। তো সেই টি শার্টটাও ওনার বয়স অনুযায়ী কতটা যাবে জানি না, উনি কতটা ক্যারি করতে পারবেন। তবে টি শার্টটা ভালো। কিন্তু আরও একটা ভালো লাগলো আমার, ওদের ওই পুরো শপিংটার মধ্যে একটাই জিনিস ভালো লেগেছে, যে ওর বাপির জন্য আরেকটা যে হাফ হাতার শার্ট কিনেছিল সেইটা দেখে একটু তাও ভালো লেগেছে। আর বাকি টিনের কুর্তিগুলো, তো আমি জানি অনেক মানুষ আছে এখানে টিনের, তারা সবাই আমাকে এসে অনেক রকমভাবে বডি শেভিং করে। হ্যাঁ, অনেক রকমভাবে বডি শেভিং করে, মুটকি ফুটকি অনেক কিছু বলে। তাদের জানানোর জন্য জানিয়ে রাখি, দেখলাম টিন XXL কিনেছে, XXL জামা কাপড় কিনেছে। আমি XL জামা কাপড় পরি, এলও হয়, XL দুটোই আমার হয়। এইবার XL আমি ইচ্ছা করে এক সাইজ ওভার সাইজ নিয়েছি, যাতে একটু লুজ, গরমকাল তো একটু লুজ ফিট যাতে আসে সেই জন্য। দেখলাম XXL জামা কাপড় পরে, কি অবস্থা! আমি শুধু ভাবছি যে এরা এসে আমাকে আমার চেহারা নিয়ে কথা বলে। তো যাই হোক, জামা কাপড়গুলো একটাও পছন্দ হলো না। তো তারপরেই দেখলাম যে ব্লগটা আর কি এন্ড করে দেবে, বললো যে এন্ড করে দিই, গরমে আর পারছি না। যে গরমে পারছে না সে নিচে শুচ্ছে, বলছে গরম বিছানায় শুতে পারছি না, নিচে শুচ্ছে। সেখানে এই এসি নিয়ে বড় বড় বাতলিং মারছে এরা। তো আপনাদের বললাম যে পিকে সিনেমাটা কেন, আর আবারও আমি পিকের গানটাই কেন চুজ করলাম, তার আরেকটা কারণ এখন এই যে জিনিসটা হচ্ছে না, সেটা একদম এক্স্যাক্টলি আপনাদের পিকে সিনেমায় মনে আছে যে যখন আমির খান বোঝাতে চেয়েছিল যে এই যে ভগবানকে ভক্তি মানুষ যারা করে তো করে, কিন্তু বেশিরভাগ অনেক সময় কি হয়, ভয়ের চোটেও ভক্তি করে। পরীক্ষার সামনে সে একটা পাথর এমনি র্যান্ডামলি একটা পাথর নিয়ে বসিয়ে দিয়েছিল, তার মধ্যে পানের থেকে খয়ের দিয়ে এরকমভাবে টিকা লাগিয়ে দিয়েছিল, কিছু পয়সা ওখানে ছড়িয়ে দিয়েছিল। হ্যাঁ হামারা ছুটকুসা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ওই যে পাথরটা সেটা লাগ গিয়া ফ্যাক্টরি, হ্যাঁ আমারা ছুটকুসা ইনভেস্টমেন্ট বলে কতগুলো পয়সা লাগিয়ে দিয়েছিল। তারপর ওই পানের থেকে পানের পাতাটা খুলে খয়েরটা ওপরে সিঁদুরের মতো পরিয়ে দিয়ে বলেছিল হো গিয়া ইনগুরেশন, বলে এবার দাঁড়াও দেখো কিরকম কাস্টমার আসবে। সব এসে মানে জাস্ট তারা এবার তোমার বিজনেস শুরু হয়ে যাবে। কিসের বিজনেস? না, ভয়ের বিজনেস। যারা কলেজে পড়াশোনা করতে যাচ্ছে, যাদের সামনে পরীক্ষা, তারা সব ভয়ের চোটে দেখো কিরকম ভগবানের কাছে মাথা নত করবে। আর ঠিক সেরকম দেখা গেছিলো, বলেছিল দেখো একদম 1 ঘন্টার মধ্যে আমার ইনভেস্টমেন্ট ডবল হয়ে যাবে, যা টুকটাক পয়সা ছড়িয়েছি তার চেয়ে অনেক বেশি টাকা আমি কামাবো, এরকম যে সিনটা দিয়েছিল। এখন এক্স্যাক্টলি সেম সিচুয়েশন। প্রথমেই হচ্ছে গিয়ে মেশিন লাগিয়ে দিয়েছে কি না, ছেলে আসতে চলেছে, ছেলের জন্য লড়াই করব।
তারপর এখন মাঝে মাঝেই এই যে থুরকুসা একটু ইনভেস্টমেন্ট কি করলো না, এই জামা প্যান্টটা আমি কিনেছি ছেলের জন্য, ছেলে আসবে তো, আর সেই দেখেই এখন দালালের কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আমরা চাঁদা তুলে এসি কিনে দেবো, তারপর নতুন ভাতারও এনে দেবে, মানে ভাতারও মনে হয় এনে দেবে, কারণ ওদের যা কারেন্ট যাওয়ার অবস্থা, সেখানে এসি থাকলেও কারেন্ট না থাকলে তো থাকতেই পারবে না, তাই না? সন্দীপদের বাড়িতে এসিও আছে, ইনভার্টারও রয়েছে, কারেন্ট অফ হলেও কিন্তু ফ্যানের হাওয়া খাওয়া যায়। চিন্তা করে দেখুন, কোথায় প্রিন্স অফ ভাতকুল্লা তাকে এই হাসনাবাদে নিয়ে এসে ভিখারির মতো অবস্থা করছে, যার জন্য চাঁদা তুলতে হবে। হ্যাঁ, আর এই যে জিনিসপত্র দেওয়া, যখন সন্দীপকে লোকে গিফট করেছিল এই কৃষাণুর জন্য, সন্দীপ নিয়েছিল কৃষাণুর জন্য, এই জিনিসগুলো সব এসছে, সন্দীপ শুধু মাঝখানে মাধ্যম ছিল, তো সেখানে মানে নিয়েছে, সন্দীপের কাছেই তো পৌঁছাতে হবে, আর মাধ্যম মাঝখানে একজন ছিল, সে হচ্ছে সীমা। তাহলে আজকের পজিশনটা বুঝুন তো। আচ্ছা, এটা কিন্তু গিফট, কেউ চাঁদা তুলে দেয়নি। চাঁদা কাদের জন্য তোলে? হ্যাঁ, গিফট তো সে অনেক দামি গিফট, যার ক্ষমতা আছে সে গিফট দিয়েছে, সে দামি হতে পারে কম দামি হতে পারে, সেটা কোনো ব্যাপার না, একজনই এক একটা জিনিস দিয়েছে, তাই তো? আর এখানে বলছে চাঁদা তুলতে হবে, মানে সে ভিখারির থেকেও অধম অবস্থা। আর যদি তাই হয়, সেটা কেন ঘোড়ামুখীর চ্যানেলের থ্রু দিয়ে হবে? এই যে সীমার থ্রু দিয়ে জিনিসগুলো যাচ্ছিল বলে যারা এত কথা বলছিল সিন্ডিকেট, তাহলে বুঝতে পারছেন তো এখন সিন্ডিকেটটা কোন দিকে তৈরি হচ্ছে, বুঝতে পারবেন, কারণ সীমার হাতে যে টাকা তুলে দিয়েছিল সে কিন্তু এখন এদেরই চ্যানেলে ঘোরাফেরা করে। তো যে একবার সীমার হাতে টাকা তুলে দিয়েছে, সে যে এখানে বারবার টাকা তুলে দিচ্ছে না, এটার গ্যারেন্টি কোথায় আছে? কোথায় সেটা গ্যারেন্টি আছে? পাবে। এখানেও তো দল আর সিন্ডিকেট সব হচ্ছে না, তো সেখানেও যখন মানুষের স্বার্থ একটা চটবে, তখন সেখান থেকেও বেরিয়ে এসে এদের পোল খুলবে মানুষ। এইরকমই সব ব্যবস্থা হয়, এরকমই সব ব্যাপার হয়, যেখানে সম্পর্কের মাঝখানে মানুষের একটা মিনিট একটা সেকেন্ডের ধৈর্য নেই, যে সম্পর্ক করব তোমাকে খুব ভালোভাবে, তোমার সাথে সম্পর্ক করব, কিন্তু যেই পান থেকে চুন খসবে, ব্যাস তখনই তুমি খারাপ হয়ে যাবে। আজকাল মানুষ সম্পর্ক এরকমই আমি দেখতে পাচ্ছি, কিচ্ছু করার নেই। কিন্তু আমি সেটাই বলি, ভগবান কোনোদিনের জন্য সেরকম সম্পর্ক তৈরি করতে না হয়, সেরকম সম্পর্ক যাতে তৈরি করতে হয় না, যদি সম্পর্ক করি যাতে সেই সম্পর্কের মান সম্মান সমস্ত কিছু বজায় রাখতে পারি, সেটাই ভগবান সবসময় এই আশীর্বাদটা রেখো। আর এটা আমার থাকবে, সারা জীবনের থাকবে, কারণ এদের মতো স্বার্থে মিশি না, তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে চিন্তা করে দেখুন, এখন ওখানে ভিক্ষাবৃত্তি শুরু হয়ে গেছে। শুধু কি মা একবার বলেছে, সঙ্গে সঙ্গে সবাই এরকম জাস্ট পয়সা দিচ্ছে। তো কত টাকা ইনভেস্ট করেছে ওই জামা কাপড়টার মধ্যে জানি, আমিও নিজে ওখান থেকেই তো জামা কাপড় কিনেছি, দুটো জামা মিলিয়ে 500 টাকাও হবে না, 500 টাকা হলো না, 50,000 টাকার জিনিসে আসার মানে গল্প শুরু হয়ে গেছে। মানে ধরুন ইনভার্টার আর তার সাথে এসি দুটো মিলিয়ে যদি আনা হয়, তাহলে প্রায় 50,000 টাকার গল্প তো রয়েছে। তো সেখানে 500 টাকা ইনভেস্ট করে 50,000 খেচার গল্প অলরেডি শুরু হয়ে গেছে। তাও আবার মাঝখানে কি এই দালাল রয়েছে। তো এরকম 50,000 তো কম বলছে, এরকম মানে লাখ লাখ টাকা আসবে, আর সেখান থেকে এই দালাল নিজের কাট রেখে একে পৌঁছে দেবে। সেই যে প্লাস্টিকের ফ্যান, যে একটা প্লাস্টিক কা ফ্যান দেখালো, সেই ফ্যানটা আর কোথাও দেখেন? এই যে সারাক্ষণ বলছে গরম গরম গরম, কি গরম, পারছি না, একবারও তো কই হাতে এরকম করে দেখি না নিতে। ওটা অ্যাকচুয়ালি সোনাইয়ের ফ্যানটা দেখিয়ে, ওটাও কিন্তু একটা থুরকুসা, একটা ইনভেস্টমেন্ট আর কি। এই যে দেখো, এই যে কিনেছি আমি, চিন্তা করে ভাবতে পারছেন কি অবস্থা। আর এর এই দালালি, মানে ঘোড়ামুখী দালালের কথা শুনে আমি জাস্ট অবাক হয়ে যাই। সন্দীপকে বলছে যে কিরকম বাবা, যে কিনা বাথরুমের মধ্যে ফ্যান লাগায়, বাথরুমের মধ্যে ফ্যান লাগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, বাথরুমের মধ্যে আমরা জানি যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস লাগাতে হয়, মানে কি বলবো, এর বাপ শুধু পয়দাই করেছে। আর মানে প্রথম থেকেই মনের মধ্যে এটাই নিয়েছিল যে ছেলে চাই। প্রত্যেক সময় যেই সময় পয়দা করার চেষ্টা করেছে, ছেলেই চিন্তা করেছে। সেই জন্য দেখবেন যে এ হচ্ছে গিয়ে হাফ পুরুষ, তো সেই হাফ পুরুষ আর এখন আবার এর দুজনে একসাথে মিলেছে, হাফ পুরুষ হাফ লেডিস। উফ, কি দারুণ জড়ি। রবনে সবাই তো বলছে যে কিছুই তো ওদের মধ্যে হয়নি, রাতের যত তারা যেরকম দিনের
মধ্যে ঢেকে থাকে সেরকমই ছিল, দিয়ে দুজনে দুজনকে এরকমভাবে নোংরাভাবে একে অপরকে অ্যাটাক করেছে, নোংরাভাবে একে অপরের ফ্যামিলি সম্পর্কে কথা বলেছে। ভাবতে পারেন, দর্শককে শুধুমাত্র চু বানিয়েছে। যে কিনা খাটা পায়খানায় হাগু করে, সে কি করে জানবে যে একটা বাথরুমের মধ্যে কি কি ইলেকট্রনিক্স জিনিস থাকতে পারে? গিজার থাকতে পারে না? গিজার থাকে না মানুষের? ওর তো নিজেই একটা ওই ডান্ডা মতো আছে, প্লাগের মধ্যে দিয়ে জল গরম করে, সেটা ইলেকট্রনিক্স জিনিস নয়? হ্যাঁ, এরকম কত জিনিস আছে, কত ইলেকট্রনিক্স গ্যাজেট আছে যেগুলো কিনা আমাদের বাথরুমের মধ্যে ইনস্টলড হয়। কি পাগল, বাথরুমের মধ্যে লোকে হেয়ার ড্রায়ার রাখে, আর ওটা স্ট্যান্ড ফ্যান, ওটা যে কোনো জায়গাতেই স্ট্যান্ড করিয়ে রাখা যায়। ওটা ওইরকমভাবেই তৈরি হয়েছে যে ওর মধ্যে যদি জলও এসে লাগে কিচ্ছু হবে না। ওখানে ওই স্ট্যান্ড ফ্যানগুলো মানুষ এমন এমন জায়গাতেই রাখে, তাতে কোনো চাপ হয় না। সিরিয়াসলি ও শিক্ষিত আপনাদের মনে হয়? তো যাই হোক, আজকে শিক্ষার বহর দেখানোর জন্য একটা কমেন্ট নিয়ে কথা বলেছে। কি বলছে যে আমরা তো ভিডিও করি, অনেক কিছু বলি, কিন্তু আরও অনেক বিষয় আমাদেরকে আপগ্রেড হতে হবে। কি না, একজন বলেছে যে তোমরা এসি নিয়ে এত কথা বলছো, জানো এসিটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। তার চেয়ে বরং এসি না লাগিয়ে বরং 4টে গাছ লাগাও। তো এই কথাটা শুনে পরে বলছি, এই কথাটা যে আজকে বলছে, তো এইটা তো ওর টিন মনিপ সেই তো করতে পারতো, কারণ এই এসিটা তো ওই লাগানো হয়েছিল, ওর জন্যই তো লাগানো হয়েছিল। ওই তো ছেলেকে সবচেয়ে বেশি এসিতে রাখিয়ে অভ্যস্ত করিয়েছে। তো ও তখন বলতে পারতো যে না না না, আমরা এসি না, আমরা গাছ লাগাবো। আচ্ছা, যে বলছে, যে এই ঘোড়ামুখী কথাটা বলছে, সে নিজেই নিজের বাড়িতে এসি লাগানোর জন্য পারমিশন পাচ্ছে না বরের বলে, হ্যাঁ, থাম্বনেলের ছবি চিপকে ভিডিও করেছে যে এসি আমি লাগাতে চাই, কিন্তু বর পারমিশন দিচ্ছে না। কেন তাহলে ও গাছ লাগাতে পারছে না? ওর বর সারাক্ষণ এসি মলে কাজ করে অভ্যস্ত, কিন্তু এসি মলে সে কাজ করলেই যে তার বাড়িতে এসি লাগানোর ক্ষমতা আছে এরকম তো কোনো ব্যাপার নয়। তো যাই হোক, যারা বলছেন এই কথাটা, যিনি হয়তো ওই কথাটা লিখেছেন যে এসি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী, এই এসির জন্য আমাদের কিছু করতে হবে, গাছ লাগাতে হবে, সেই হয়তো নিজেই এসি ঘরের মধ্যে বসেই এই বড় বড় ডায়লগগুলো মেরেছেন। কারণ আজকের দিনে এসিটা নেসেসিটি, ইটস নট লাক্সারি। এটা এখনকার দিনে একেবারে নেসেসিটি। দরকার পড়লে মাংসর বদলে ডাল দিয়ে ভাত মেখে খান, কিন্তু তার সত্ত্বেও এসিটা লাগান, কারণ এই গরমে নালে বাঁচতে পারবে না মানুষ। রাত্রে সারা রাত একটুখানি 1 ঘন্টা 2 ঘন্টা, যারা 1 ঘন্টা 2 ঘন্টা চালায়, তারা 1 ঘন্টা 2 ঘন্টা চালিয়ে সারা রাতের একটা শান্তির ঘুমাতে পারে, ঠিক আছে? না হলে পরের দিন কাজ করবে কি করে? তো এই যে এত বড় বড় ডায়লগ মারছে, দেখবো আমি লিখে দিচ্ছি, ও টুডে টুমরো এসি লাগাবে। এই যে এসি নিয়ে যে ছিমালি শুরু করেছে, এইটা করে করে বেশ ভালো যখন পয়সাটা তুলে নেবে, তারপর ও ওই পয়সা দিয়েই এসি চালাবে, মানে লাগাবে। আপনাদের মাথায় কাঁঠাল ভাঙবে, আপনাদেরকে চু বানাবে, আপনারা পেছন ঘুরে জাহাপনা তুসি গ্রেট হো এই কথাটা বলবেন আপনাদের, ওর বড় মানে ভালো ভালো সুন্দর সুন্দর জ্ঞানের কথায়, তারপর পেছন দিয়ে একটা বাস ঢুকিয়ে সেই বাস দিয়ে ও সুন্দর করে এসি কিনবে, আর কিনে তখন চালাবেও। আর কারণ ও ভীষণ নকল করতে পছন্দ করে। এই যে এর আগে মন্দিরাকে নকল করতো, মন্দিরার মতো সেম নেল পলিশ পরছে, তারপর হচ্ছে গিয়ে সব ব্লগারদের নকল করে করে কুকুর নিয়ে আসলো। সব ব্লগারদের আছে ঘরে, ওটার জন্য ভালো ভিউজ হয়, আমারও কুকুর চাই। তারপরে মানে এটাও দেখলো না যে ওর শ্বশুর মশাই কত অসুস্থ, ওর শাশুড়ির কত প্রবলেম, কিচ্ছু দেখলো না। আমার পয়সায় আমি কিনতে পারছি, বাট এই বাচ্চাটা, তারও যে একটা জীবন আছে সেটাও চিন্তা করলো না। দুবার চেষ্টা করেছিল ওটা ভাগানোর। বড় বড় ডায়লগবাজি মারছে, এসি লাগবে না। দেখবো তাহলে, দেখি, হ্যাঁ, যেসব মাদের কথা বলছে, কত মারা, কত রকম, কত পরিশ্রম করে বাচ্চাদের মানুষ করে, করুক না। এই বন্ধ করে দিক, ব্লগিং বন্ধ করে দিক, করে বাচ্চাকে খাওয়াক দেখি। বড় বড় ডায়লগ মারছে। খুব শিগগিরই আসতে চলেছে লাইফে নতুন ভাতার, তার জন্য পয়সা করিও কিন্তু তোলাতুলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো একজন দেখলাম খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, তিনি বলেছেন যে এই যে বলছে বাচ্চা নিয়ে আসবো, ওর তো রাত্রে চলে যায় ঘোনা বাড়ির অ্যাড্রেস ওরই দ্বারা লিক হয়েছে, ওর প্রোডাক্ট ঘোনা বাড়িতে আসে, তাহলে ও ঘোনা বাড়িতে যায়, এই কথাটা আমরা বলতেই পারি। একজন ফোন করেছে, তাকে বলেছে
যে আমি তো এই তো ঘোনাবাড়িতে রয়েছি, তো তারপর যখন ও বাচ্চা যদি নিয়ে আসে, বাচ্চাকেও কি ঘোনাবাড়িতে নিয়ে যাবে? ও যখন ঘোনাবাড়িতে যাবে তখন বাচ্চাকেও কি সাথে করে ঘোনাবাড়িতে নিয়ে আসবে? হ্যাঁ, বোকা বোকা কথা। তো যাই হোক, এবার আসি একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই যে নতুন একটা নাটক শুরু হয়েছে, এই যে আমাদের ম্যাডাম কি যেন সুকন্যা, সেই সুকন্যা তো দেখলাম যে ভাগালবা, সে এফবি থেকে তার নিজের এমনি যে পেজটা আর কি, যে প্রোফাইলটা, সেটা ডিলিট করে দিয়ে বা হাইড করে দিয়ে ওকে এখন শুধুমাত্র মেসেঞ্জারে দেখা যাচ্ছে, আর কোথাও নেই। তো তাকে এবার আমি একটা পরিষ্কার বলছি, এই যে কল রেকর্ডিংগুলো যদি সত্যি হয়, জানি এটা সত্যি নয়, কিন্তু তাও তার প্রোফাইল দিয়ে কিন্তু দেখানো হয়েছিল যে সে ম্যারেড, হ্যানা তারা সমস্ত কিছু সব ডকুমেন্টস রয়েছে। যদি এটা সত্যি হয় ওর কথা অনুযায়ী, যদি গলাটা ওর হয় আর পুরুষ গলাটা অন্য কেউ ডাব করে থাকে, তাহলে আমি বলছি যে তাহলে এর বিরুদ্ধে কিন্তু বিশাল একটা কোনো কিছু এফআইআর কিন্তু হবে, আমি এটুকু পরিষ্কার বলতে পারি। নিজেকে এখন বাঁচাতে চাইলে পরিষ্কার, যাদের হাতে এই জিনিসগুলো তুলে দিয়েছিল, যাদের সাথ ও দিয়েছিল, তাদেরকে পরিষ্কার বলুক যে এইগুলো যেন বন্ধ করে। এই যে কল রেকর্ডিং, সেই কল রেকর্ডিং কিন্তু কারোর পারমিশন ছাড়া শোনানো কোনো রকমভাবে কোনোভাবে এটা লিগাল নয়। কে কাকে কি বলেছে ফোনের মধ্যে, কলের মধ্যে হতেই পারে। আমাকে যদি বলে আমি শুনিয়ে দিলাম যে দেখুন এ আমাকে কি বলেছে, আলাদা ব্যাপার, কিন্তু সম্পূর্ণ দুটো অন্য মানুষ, তাদের দুজনের যে গোপনীয়তা, তাদের দুজনের মধ্যে যে গোপনীয়তা, সেই গোপনীয়তা ভঙ্গ করার জন্য কি অ্যাকশন হতে পারে, আমি কিন্তু বললাম এই মেয়েটিকে ও তৈরি থাক। আর ও বাঁচতে যদি চায়, আমি ভিডিওর মধ্যে, আমি জানি আমার ভিডিও দেখবে, আমি পরিষ্কার, বাঁচতে যদি চাও একটাই বার্তা দিচ্ছি যে এই মিথ্যা জাল থেকে সরে আসো। কিভাবে জড়িয়েছো সমস্তটা সত্যি করে বলো, বাঁচতে হলে সত্যিকে আশ্রয় করতে হবে। আর নালে যত মিথ্যা করবে, যত তুমি ফাঁসানোর চেষ্টা করবে, যত তুমি করবে, সমস্ত বেরিয়ে আসবে। তখন তোমার অ্যাকাউন্ট থেকে কোথায় কে কোন অ্যাকাউন্ট থেকে তোমার টাকা তোমার ঢুকেছে না ঢুকেছে, তো সব কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। ক্যাশ টু ক্যাশ তো নাওনি, অনলাইন ট্রানজাকশানের মাধ্যমে টাকা নিয়েছো, তখন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। এই যে 26,000 টাকার একটা গল্প শোনা যাচ্ছে, তো সেই 26,000 টাকা যদি সত্যি তোমার অ্যাকাউন্টে কোনোভাবে ক্রেডিটেড হয়, তখনই কিন্তু প্রশ্ন করা হবে যে এই টাকাটা আপনাকে কে, কেন, কী জন্য দিয়েছে, কী জন্য, কোন বেসিসে আপনাকে দিয়েছে, তখনই কিন্তু সমস্তটা ধরা পড়ে যাবে। তো আমি পরিষ্কার বলবো, যাতে এসে পুরোটা কনফেস করে। হ্যাঁ, মানছি ওর সাথে কথা বলেছে, দুটো মনের কথা বলেছে, দুটো ভালো সময় কাটিয়েছে, সেই যে ওর সাথে কথা বলাটা, এটা যে প্রি প্ল্যান করে ওকে ফাঁসানোর জন্য এই চেষ্টাটা করা হয়েছে, আর কাদের দ্বারা করা হয়েছে, সেই সমস্ত কিছু যদি নিজে কনফেস করে তো ভালো কথা। তো যদি নিজে কনফেস করে তাহলে তো ভালো কথা, যদি কনফেস না করে তাহলে এই পুরো চক্রান্তের মধ্যে যারা রয়েছে সবাই জড়াবে। এটুকু আমি পরিষ্কার বলে দিতে পারি, পরিষ্কার। এটা সাবধানতার বাণী হিসাবে নিলেই ভালো। ওর উচিত ওকে কিভাবে ইউজ করেছে মানুষ, সেটা যাতে ধরে, সব তুলে ধরুক যে আমাকে এরকমভাবে ফাঁসানো হয়েছে, আমার দ্বারা একটা মানুষকে ফাঁসানো হয়েছে। সত্যি বললে না, মানুষের অনেক, কিন্তু সত্যির জন্য মানুষ অনেক ক্ষমাও পেতে পারে, কিন্তু যত মিথ্যার জালে জড়াবে তত কিন্তু আরও ভেতরে ঢুকে যাবে। তো যাই হোক, শুনলাম নাকি আমাদের ঘোড়ামুখী চুলোচুলি করতে যাবে, বলে দিয়েছে কিন্তু চুলোচুলি করতে যাবে আসানসোলে। তো বলি কি, এই পরচুলাটা পড়ে যাবি তো? হ্যাঁ, এই যে 26,000-এর অর্ধেক কিন্তু 13,000। দেখ, 26,000 একজন দিয়েছে, তার তো 26,000 গেছে, তোর আবার 13,000 না যায়, কারণ তুই চুলাচুলি করবি যখন, ও যখন চুল ধরে তোর টান মারবে, তোর তো পরচুলাটাও উঠে হাতে চলে আসবে। আর ওই 13,000-এর মাল কিন্তু একদম পুরো ধরে যদি ড্রেনের মধ্যে ফেলে দেয়, তো 13,000 পুরো ড্রেনে চলে যাবে। অবশ্য তোর এখন আর চাপ নেই, তুই তো জানিস প্রচুর একটা যাবে, প্রচুর অন্য জায়গা থেকে চলে আসবে। সেই জন্যই তো এত বড় বড় বাতলিং। তবে হ্যাঁ, এটুকু বলছি, চক্রান্তকারীরা কোনোভাবে কোনো রেহাই পাবে না, এটা
যে এই চক্রান্তটা মূলে রয়েছে, যাকে ইউজ করা হয়েছে, সে এখনও বুঝুক যে সে কীরকমভাবে ইউজড হয়ে সে ট্র্যাপড হয়ে গেছে। কারণ পরিষ্কার কথা, একটা শপিং মলে শপিং করা বা দেখা করা, কফি খাওয়া বা গাড়ির মধ্যেও হাত ধরে চুম্মা চাট্টি করাটাও কোনো রকমভাবে পরকীয়া না, কোনো রকমভাবে পরকীয়া নয়। আর সে তার সাথে জোরজার করা হয়েছে সেটা যদি বলে, ও যে কী ফাঁসবে ও শুধু নিজেই জানে। কারণ যদি সত্যি হতো, যাদের সাথে সত্যি এরকম হয় না, তারা এই ধরনের জিনিসগুলো অন্য কারোর হাতে তুলে দেয় না, তারা নিজের মান সম্মানের জন্য যায়, আইনের দ্বারস্থ হয়। বাট এ যাবে কি করে? এ তো আইন নিয়ে খেলে, এ তো অনেকের মাথা চিবিয়ে খেয়েছে শুনলাম। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা এই অবধি রাখছি। অবশ্যই এই বিষয়টা নিয়ে আবারও আসবো। সন্দীপের ভিডিও দেখলাম, সব নিয়ে আবারও পরবর্তীকালে আসছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা। তবে একটা কথা বলে দিই, যে একটা এমন জিনিস হয়েছে, যেই জিনিসটা আপনাদের আমি এখনও বলিনি। এবার জানি না যারা লক্ষ্য করেছেন তারা কি ভাববেন আমার সম্পর্কে, আমি কেন এই জিনিসটা কী জন্য হয়েছে, ভয়ে না কিসে না কি ব্যাপার, অনেক একটা মানে জটিল ব্যাপার হয়েছে। আপনারা আমাকে সাবধানও করেছিলেন। তো যাই হোক, সেটা নিয়ে আমি আসছি পরবর্তীকালে ওই আরেকটা চ্যানেলে, ঠিক আছে? তো টাটা।